৭৫ সালের হাসিনা আর ২৪ সালের হাসিনা কিন্তু একরকম না। ৭৫-এ শেখ হাসিনার বাবা মা পরিবার সহ খুন হয়েছে। তখন শেখ হাসিনা এবং রেহানার প্রতি সারা বাংলাদেশের মানুষের যে সহানুভূতি ছিল, গতকালকে পরশু আমরা একটা নিউজ দেখলাম যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে তারা একটা প্রোগ্রাম করেছে যেখানে বাংলাদেশ সংশ্লিষ্ট সাবেক কূটনীতিক যারা আছেন, তারপরে অধ্যাপক আছেন, যে সাংবাদিক আছেন, তারা মিলে বাংলাদেশে ভারতের যে বিদেশ নীতি যেটা ব্যর্থ হয়েছে সম্প্রতি সেটা নিয়ে তারা কথা বলেছেন। এবং এর ভিতরে একটা বড় জায়গা ছিল আওয়ামী লীগকে কীভাবে রাজনীতিতে পুনর্বাসন করা যায় সেটা নিয়ে তারা কথা বলেছেন। এই কথা বলার ভিতরে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশি অনেক আওয়ামী লীগ সংশ্লিষ্ট বুদ্ধিজীবী সুশীল সমাজের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা এটা নিয়ে কথা বলছেন এবং আলোচনা করছেন। হাসিনা যেখানে দিল্লিতে অবস্থান করছে এবং আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পজিশন নিয়ে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও ভারতে অবস্থান করছে দিল্লিতে গত প্রায় ১-১.৫ বছর থেকে। তো সব মিলিয়ে ভারত আওয়ামী লীগকে যদি বাংলাদেশে পুনর্বাসন করতে হয়, এই প্রসেসের আলোচনাতে অবশ্যই হাসিনা কোনো না কোনোভাবে ইনভলভ থাকবেন। তো এই জন্য আমরা আশ্চর্য হব না ৭৫ থেকে ৮১-তে যেভাবে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে ভারত ওরিয়েন্টেশন দিয়ে মেন্টারিং করে বাংলাদেশে পাঠিয়েছে তার যে নিজস্ব রাজনীতিটা করবার জন্য, সেটা করার জন্য, এবং এইবারও যদি তারা চেষ্টা করে থাকে, এতে আশ্চর্য হবার কিছু নাই। এটা আগেও হয়েছে, এখনও হচ্ছে। প্রশ্ন হচ্ছে পার্থক্যটা হলো ৭৫-এ শেখ হাসিনার বাবা মা পরিবার সহ খুন হয়েছে। তখন শেখ হাসিনা এবং রেহানার প্রতি সারা বাংলাদেশের মানুষের এবং প্রতিবেশীদের যে সহানুভূতি ছিল, এই বাস্তবতাটা কিন্তু এখন ২০২৪-এর সাথে মিলছে না। ২০২৪-এ হচ্ছে একটা গণহত্যা পরবর্তী বাস্তবতায় তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। অতএব সেইখানে দেশবাসীর ভিতরে তার ন্যূনতম কোনো সহানুভূতি তার ব্যাপারে নাই। আর যেহেতু আন্দোলনটাতে নেতৃত্ব দিয়েছে তরুণরা, ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে, অতএব আগামী ৩০-৪০ বছরের মধ্যে এই ছাত্র সমাজের মন ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা আওয়ামী লীগের আমি দেখতে পাচ্ছি না। সেজন্য এখন তাহলে ভারত তৈলে কি করছে? ভারত হচ্ছে তার একটা দায় পালন করছে। যেহেতু সে একটা দৈত্য তৈরি করে এটাকে লালন পালন করে বড় করেছে, এখন তাকে চিড়িয়াখানায় আর তাকে রাখা যাচ্ছে না। অতএব তাকে নিজ গ্রামে ফিরায় নিয়ে আসছে। সে যেখান থেকে আসছিল ৮১-তে, সে আবার ওখান থেকে হিজরত করে আবার আগের জায়গায় চলে গেছে। অতএব সেই জায়গাতে আমরা মনে করছি যে বাংলাদেশের জাতীয় শত্রু যারা আছেন তারা একত্রিত হয়ে আগেও যা করছেন এখনও তাই করছেন। শেখ হাসিনা তাহলে এখন কি করবে? মানে আওয়ামী লীগ বা কোথায় যাবে? দেখেন, আওয়ামী লীগের লোকজন তো অবশ্যই পলাতক আছে। তাদের কেউ কেউ হয়তো সীমান্ত পাড়ি দিয়ে ইতিমধ্যে ভারতে চলে গেছে এবং ভারত হয়ে পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে চলে গেছে। অতএব সেই জায়গাতে আর অনেকে দেশে আছেন এবং দেশে যারা আছেন তাদের ভিতর একটা শ্রেণী পলাতক আছেন, আর একটা শ্রেণী হচ্ছে তারা কিন্তু ওপেনলি আছেন, যারা গত ১৫-১৬ বছরে কোনো অন্যায় করে নাই, শুধু আওয়ামী লীগের একটা রাজনীতি করেছে। এলাকার মানুষকে হেনস্থা করা, বিএনপি জামাতকে হেনস্থা করা, মিথ্যা মামলা দিয়ে এলাকাতে চাঁদাবাজি করা, মানুষকে গ্রেফতার করানো, থানা পুলিশ দিয়ে হয়রানি করানো, এগুলো করে নাই। তারা কিন্তু সে সকল আওয়ামী লীগের নেতারা কিন্তু এলাকায় মহল্লায় আছেন, তাদের কিন্তু সমস্যা হচ্ছে না, তাদেরকে কেউ ডিস্টার্ব করছে না। তো এখন হাসিনা কি করবেন? হাসিনার কাছে এখন হাসিনার বয়স কিন্তু একটা বাস্তবতা। ৭৫ সালের হাসিনা আর ২৪ সালের হাসিনা কিন্তু একরকম না। হাসিনার বয়স এখন ৭৭-৭৮ হয়ে গেছে। একদম বার্ধক্যজনিত অবস্থা, এবং মানে মনস্তাত্ত্বিকভাবে যদি চিন্তা করেন যে সে এইভাবে আয়রন ফিস্ট দিয়ে গত ১৬ বছর দেশ শাসন করেছে, তাকে এক কাপড়ে দিনের আলোতে পালায়া দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। অতএব মানসিকভাবে সে কোনোভাবে ভালো থাকার কথা না। আর তার নেতাকর্মীরাও মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছেন। কারণ হইল যে একটা হচ্ছে অন্যায়, অবিচার, জুলুম যেগুলো করেছেন এবং মানুষের যে রিয়াকশনটা তারা দেখেছেন, এটাকে দেখে তারা আরও মনক্ষুণ্ণ হয়েছেন। তাদের নেত্রী তাদেরকে ছেড়ে পালিয়ে চলে গেছে। অতএব সেই রকম একটা বাস্তবতায় ৭৫ থেকে ২৪-এর বাস্তবতাটা অনেক ভিন্ন। আওয়ামী লীগ হাসিনা যদি মনে করে আগামী ১-২ বছরের ভিতরে আবার পুনর্গঠিত হয়ে ৫ বছরের ভিতরে সে দেশে ফিরে আসবে, এটাকে আমি একটা অসম্ভব বাস্তবতা বলে মনে করছি। আচ্ছা, যেভাবে শেখ হাসিনাকে দোষারোপ করা হচ্ছে
মানে এটা কি বলা যায় কিনা যে অ্যাডভোকেট আব্দুল হামিদ রাষ্ট্রপতি ছিলেন, শাহাবুদ্দিন চুপ্পু তিনিও রাষ্ট্রপতি ছিলেন, তাদের দায় কতটুকু অপরাধের? তারা কেন ধরাছোঁয়ার বাইরে? এখনো চুপ্পু সাহেব প্রেসিডেন্ট বহাল তবিয়তে আছে। কি বলবেন এই দুজনকে নিয়ে? একটা বিষয় হলো যে বাংলাদেশের প্রেসিডেন্টের পদ তো আসলে অলংকারিক, তাদের কোনো নির্বাহী ক্ষমতা নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রেসিডেন্ট পদে কারা দাঁড়াবেন, সংসদ কাদেরকে ভোট দিয়ে চূড়ান্ত করবেন, সেটা যেহেতু কোনো নির্বাচিত সংসদ ছিল না, এটা একটা আওয়ামী শেখ হাসিনার পারিবারিক সংসদ ছিল। অতএব শেখ হাসিনার পরিবারের সংসদে কে চাকর বাকর হবে, কে প্রধান চাকর হবে, কে রান্নাঘরের কর্মকর্তা হবে, কে প্রধান সুইপার হবে, এর পুরোটা দেখার দায়িত্ব তো আসলে শেখ হাসিনার ছিল। অতএব আব্দুল হামিদ বলেন আর হইল চুপ্পু বলেন, তাদেরকে ঠিক ওই প্রসেসেই আপনার হাসিনা তাদের কর্মচারী হিসেবে অ্যাপয়েন্ট করেছে। চুপ্পু প্রেসিডেন্ট হওয়ার পরে আমাদের মনে আছে যে তিনি একটা ইন্টারভিউতে বলেছেন, আমি বহুদিন ওনার চরণের ধুলো নিতে চেয়েছি, ওনাকে পা ধরে সালাম করতে চেয়েছি, কিন্তু নেত্রীকে আমি পাই নাই, নেত্রী আমার দিকে ভালোভাবে তাকান নাই। তো এই ধরনের মানে মেরুদণ্ডহীন মানে অপদার্থ লোক এবং প্রচণ্ড রকম দুর্নীতিবাজ লোক, সে যখন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন, খুবই দুর্নীতিবাজ একটা অসৎ মানুষ। জেলা জজ হিসাবে তিনি প্রচণ্ড ঘুষখোর দুর্নীতিবাজ হিসাবে পরিচিত ছিলেন তাদের মহলে। এরকম একটা মানুষকে হাসিনা যখন নির্বাচিত করেছে, তখন বোঝাই যায় যে এরা জবাবদিহিতার জন্য করা হয় নাই, এদেরকে করাই হয়েছে ওই জাহাঙ্গীরকে যে কারণে পিয়ন করা হয়েছে। সে হুকুম মানবে, যা বলবো তাই শুনবে আর নেত্রীর কথা শুনবে। অতএব এটা আলটিমেটলি আশ্চর্য হওয়ার কিছু নাই। আচ্ছা।